নমস্কার, আমি প্রতিম বোস। আপনারা দেখছেন পডকাস্ট উইথ প্রতিম। আজ কথা বলবো ইথানল ব্লেন্ডিং নিয়ে। আপনারা সবাই এটা শুনেছেন, কারণ এটা মূলত একটা প্রোপাগান্ডার লেভেলে এবং খুব ইন্টেন্স প্রোপাগান্ডা লেভেলে পৌঁছেছে। সেজন্যই মুখ খুলছি, কারণ তা না হলে ছোটখাটো বিষয় নিয়ে আমি খুব একটা কথা বলি না বা ইচ্ছে হয় না। ইথানল ব্লেন্ডিং এর মূল যে কথাটা বলে বেড়ানো হচ্ছে, এবং এটাই কারণ যে আমি এই পডকাস্টটা বাংলায় করছি, কারণ আমার বাংলায় কিছু চোখে পড়লো। আজকাল যে কারো হাতে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম থাকে এবং তাদের কাছে কিছু লিখে দেওয়া যায়, বলে দেওয়া যায় এবং সে সেটা গিয়ে উগড়ে দেয়। তো যেটা আমার চোখে পড়লো সেটা হচ্ছে এটার প্লেসমেন্টটা এভাবে হচ্ছে যে ইথানল ব্লেন্ডিং এর ফলে বিজেপির মন্ত্রী ছেলের ব্যবসা ফুলে ফেঁপে উঠছে, আর সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে। সাধারণ মানুষের কিভাবে ক্ষতি হচ্ছে? দুভাবে ক্ষতি হচ্ছে। এক, সে পেট্রোলে গোঁজাম মানে পুরো পেট্রোল পাচ্ছে না। পেট্রোলে তো 20% ইথানল আছে। এখন কার্বনের ভেতর যে বেসিক্যালি এগুলো কি কেমিক্যাল কম্পাউন্ড। তা কেমিক্যাল কম্পাউন্ড দিলেই তো একটা, কেমিক্যাল গুলো মেলালেই তো একটা কম্পাউন্ড হবে। যদি ল্যাবরেটরিতেও পেট্রোল করা যেতে পারে, যদি সেইভাবে ওটাকে মেলানো যায়। তো সুতরাং সেদিক থেকে হলে পরে তাহলে পরে আপনার কি এলো গেল, ওর মধ্যে কি কি ঢুকলো কি ঢুকলো না, আপনি তো তার ফাংশনালিটিটা দেখবেন। যাকে কিন্তু এটা লোকের খুব মাথায় খায় যে 20% তো তাহলে গোঁজামিল, ওটা তো পুরো তেল না। দ্বিতীয়ত হচ্ছে বলা হচ্ছে কিন্তু তোমার তো দাম নিচ্ছে তেলে, আর দিচ্ছে তো 20% ইথানল, তাহলে দাম কম নিক। তা না হলে উল্টো যুক্তি হচ্ছে, যেটা হচ্ছে এবং বলা হচ্ছে যে আমাদের আশেপাশের যে দেশগুলো আছে, পাকিস্তান থেকে শুরু করে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, এখানে তেলের দাম কম। সব থেকে কম পাকিস্তান আর বাংলাদেশে। তো ফলে তার মানে যদি সেইটার যদি দাম ধরি, তাহলে তোমার দাম ইথানল মিশিয়ে মানে আসলে তুমি অনেক বেশি দাম দিচ্ছ। এবার আসি মূল কথায়, তাহলে ইথানল ব্লেন্ডিং এর ম্যাক্রো ইকোনমিক প্রথম হচ্ছে কি সমস্যা আছে। ইথানল ব্লেন্ডিং কিছুই হয়নি। ইথানল ব্লেন্ডিং, তারপরে রিনিউয়েবল ইলেকট্রিসিটি জেনারেশন, এগুলো সবই 20 বছর আগের প্ল্যান। কিন্তু আমাদের কংগ্রেসের মনমোহন সিং এর একটি একটি সরকার ছিল, যারা এক পা এগোলে তিন পা পেছোতো। তারা কিছুতেই বড় বড় জিনিস ভাবতে পারতো না। ফলত আমাদের যে যেমন রিনিউয়েবলে আমরা 10% টার্গেট নিয়েছিলাম, তাই অ্যাচিভ করতে পারছিলাম না। মোদি এলো এবং এসে একটা বিশাল টার্গেট নিল এবং সেই টার্গেট অ্যাচিভ করে ফেললো, বললো 100 গিগাওয়াট সোলার করবো, করে ফেললো। এখন আমাদের দেশের যদি ক্যাপাসিটি ওয়াইজ দেখতে যাই, তাহলে বেশি হচ্ছে সোলার, এবং যদি আমি টোটাল জেনারেশনে দেখতে যাই, তখনও দেখবো একটা সিগনিফিকেন্ট সোলার আসছে। সিমিলারলি এই ইথানল ব্লেন্ডিং, এই যে যেটা ঘটেছে যে 2004-06 এই সময়টায়, বিশেষত 2006 আমার মনে আছে যে আমি 5-6 আমি তখন বিহার গেছি প্রচুর, বেশ কয়েকবার। পরেও গেছি, কিন্তু ওই সময়টা গেছি তো। ওই সময় হয়েছিল এই ইথানল ব্লেন্ডিং এর প্রজেক্টটা আসে, এবং ইথানল সেটা নিয়ে একটা বেশ উত্তেজনা তৈরি হয়। কেন হয় আমি পরে বললেই বুঝবেন। তো এই ইথানল ব্লেন্ডিং এর মোদি এসে বড় টার্গেট নিল, 20% ইথানল ব্লেন্ডিং। আগে 5% হতো, 20% ধাপে ধাপে করেছে। 20% টার্গেট নিয়েছিল 2030-এ, সেটা 2025-এ অ্যাচিভ হয়ে গেছে। এখন এতে একটা ব্যাপার হয়েছে, অটো মেকাররা তারা জানে যে সরকার তাড়াতাড়ি করে অ্যাচিভ করছে, কিন্তু তাড়াতাড়ি অ্যাচিভ করছে বললেই সে তাড়াতাড়ি করে নতুন ধরনের গাড়িগুলো তৈরি করা শুরু করবে না। কেন করবে না? কারণ সে দেখে শুধু তার রিটার্ন অন ইনভেস্টমেন্ট। তার শেয়ার হোল্ডার চেপে ধরে, তুমি আগের বছর তো 10% রিটার্ন দিয়েছিলে, এবছর তো তুমি মোটে 11% দিচ্ছ, বাড়লে কি হবে? তুমি তো মোটে 1% বেড়েছে। বাজার এভাবে চলে, বিনিয়োগকারী এভাবেই দেখে। তো ফলে কি হয় যে সে করবে না যতক্ষণ না আপনি ওকে পুশ করবেন। তো ও ওই 2023-এ যে গাড়িগুলো এসছে, 2023-এর পর গাড়িগুলো কমপ্লিটলি 20% ইথানল ইয়ে করতে পারে। তার আগের গাড়িগুলোতে কি হবে? কিছুই হবে না। কয়েকটা স্পেসিফিক প্লাস্টিক পার্টস আছে যেগুলো ইরোশন হবে। সেটাও কতদিন বাদে হবে, একটা হিসেব আছে। আমাদের দেশে সাধারণত একটা গাড়ির অ্যাভারেজ 7 বছর
একজন যে কেনে নতুন গাড়ি 7 বছর থাকে অ্যাভারেজ। আদতে বড় শহরগুলোতে বেশিরভাগ লোক 5 বছরে গাড়ি বিক্রি করে দেয়। তার কারণ 5 বছরের পর তার অনেকগুলো খরচের ধাক্কা চলে আসে। সে তখন কি করে, যেমন আপনাকে নতুন করে আপনার ট্যাক্স দিতে হয়, আগে 5 বছরের দেওয়া ছিল, আপনাকে এবার আবার দিতে হবে, সব কস্টগুলো বেড়ে যায়, মেনটেন্যান্স কস্টগুলো বেড়ে যায়, গাড়িতে প্রচুর টাকা ইনভেস্ট করতে লাগে। তখন যেটা জেনারেলি যেটা করা হয় যে আপনি শিফট করে গেলেন নতুন গাড়িতে, যে টাকাগুলো দেবেন ওটা নতুন গাড়ির দামের জন্য অন পেমেন্ট দিয়ে দিলেন, প্লাস পুরনো গাড়ির এক্সচেঞ্জ ভ্যালু পেলেন। ফলে আপনার পর্তায় হয়ে গেল, আপনি কিছু টাকা ইএমআই দিয়ে আপনি নতুন গাড়ি পেয়ে গেলেন। এই কারণে 5 বছরে গাড়ি চেঞ্জ হয়ে যায়। তো এখন আহ, সুতরাং প্রবলেমটা খুব বড় নেই আসলে। কিন্তু কেন প্রবলেম, কাদের প্রবলেম, সেটা আমি পরে আসছি। এবার বলি যে এই ইথানল, তাহলে কি ইথানল করে শুধু মন্ত্রীর ছেলের হয়েছে? ইথানল এক ইথানল অনেক কিছু থেকে হয়। সুগার কেন থেকে, মানে আখ, কর্ন মানে ভুট্টা, বাঁশ। নর্থ ইস্টে এনআরএল এর যে ইথানল ব্লেন্ডিং প্রজেক্টটা আছে, সেটা বাঁশ থেকে ওরা একটা স্টার্ট আপে ইনভেস্ট করেছিল, যেটাকে ওরা, যেখান থেকে বাঁশ থেকে হচ্ছে, কারণ ওখানে বাঁশ পাওয়া যায়। এবার এই সব মিলিয়ে আমাদের এখানে সব থেকে দেখবেন আলোচনা হচ্ছে ইথানলের ক্ষেত্রে, বেশি আলোচনাটা হচ্ছে সুগার কেন ওরিয়েন্ট। সুগার ইন্ডাস্ট্রিটা চালাতো মূলত ওয়েস্টার্ন ইউপি আর মহারাষ্ট্র। এবার এখানেও একটা ব্যাপার আছে, সুগারটা তৈরি হতে জল লাগে প্রচুর। সেটা ইয়েতে বেশি আছে, ইউপিতে। কিন্তু আহ, মহারাষ্ট্র কিন্তু এত জল নেই। যাই হোক, তো সেখানে আহ, থাকুক আর না থাকুক, মোদ্দা কথা হচ্ছে আপনি জানেন যে যে বড় যে লিডার গুলো যেমন শরদ পাওয়ার ইত্যাদি, এরা সমস্ত হচ্ছে এগ্রি কমোডিটি হোল্ড করতো। আমাদের যে ইউপির যে পলিটিক্স, সেটা পুরো এটা সুগার কেনটাকে বিরাট হ্যান্ডেল করতো। এখন এই যে ইথানল হতে গেল, এতে কি সোশ্যাল ইম্প্যাক্ট হয়েছে? আমার গাড়িতে হাওয়া দেয় মাকসুদ, কয়েকদিন আগে আমাকে বলছে, স্যার এখন আর এখানে আসবে না লোকে। কেন? আমি জানতাম, কারণ ইথানল হচ্ছে, ইথানলের জন্য বিহারের যে ফার্ম সেক্টর ম্যাসিভলি বেনিফিটেড। এই বেনিফিটটা ওদের কাছে 20 বছর আগে পৌঁছানোর কথা ছিল। আমি নিজে দেখতে গিয়েছিলাম, রিলায়েন্স কিছু পুরনো রিফাইনারি নিয়েছিল। হয় কি, আখ যখন তৈরি হয়, এই আখটাকে যদি আপনি একটা নির্দিষ্ট সময়ের ভেতর তাকে পেশাই না করতে পারেন, আখের রসটা কমে যায়। আর বিহারে যে আখগুলো হতো, মানে একটা সময় দাঁড়িয়েছিল মতিহারি ইত্যাদি জায়গায় যে আখের মিল নেই, কারণ ওখান থেকে ওরা আখের ওই দাম পেত না। আখের দাম দিচ্ছে ইউপির মিলগুলো, কিন্তু ইউপিতে নিয়ে যেতে হলে সময় লেগে যায়। তো বিহারের ফার্ম সেক্টর খুব এফেক্টেড হয়েছিল। বিহারের ফার্ম সেক্টর গত দশকে সাংঘাতিকভাবে ঘুরে গেছে। একটা হচ্ছে মাখানার জন্য, এবং আরেকটা সুগার কেনের জন্য। এবং পশ্চিমবঙ্গে আমাদের যে মিড বেঙ্গল, যেটা বিহারের লাগোয়া, সেখানে কিন্তু মাখানা চাষ ওদের দেখে এখানে কিন্তু বেড়ে গেছে। আমি আশা করি আগামীতে সুগার কেনেও তাই হবে। এবার সুগার কেনের ফলে কি হয়েছে, সুগার কেন যখন আমাদের দেশে টোটাল সুগার কেন প্রোডাকশনের 10% যায় ইথানল, এবং এটাতে বিহার ভীষণভাবে আসছে। এই বিহার যখনই ঢুকছে, তো বিহারের গোটা ফার্ম সেক্টর উঠে গেছে। এবং যে সুগার মিল, মানে ইথানল হতে হবে, তো সেটাই সুগার মিলের মতনই একটা ফ্যাসিলিটি। তো সেই মিলগুলো হয়েছে, তো পুরনো মিলগুলো যে ছিল সিক হয়ে যাওয়া, সেগুলোকে নিয়ে কোম্পানিরা করেছে। এবং ওখানে তার মানে যেটাকে আমরা বলি এগ্রি সেক্টর এবং এগ্রি ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, এগ্রি কমার্শিয়াল সেক্টর, সেটা ভীষণভাবে বুমিং। আর তার বেনিফিট আমরা নিতে পারি ওয়েস্ট বেঙ্গলে। এই গেল হচ্ছে আখের গল্প। এবার আখ ছাড়া কি কি আছে? আহ আর দুটো জিনিস আছে, যেমন ধরুন কর্ন। অনেকেই জানে না এটা, আমি এটা আমি একটুখানি সরে যাচ্ছি। আমরা কর্ন থেকে, এই কর্নটা এসছে বলে আপনি কি জানেন যে আমরা এখন পৃথিবীতে একটা আমেরিকান ফার্মারদের ওপর আমাদের একটা স্ট্র্যাটেজিক লিভারেজ আছে। কারণ আমাদের কর্ন ডিমান্ডের ওপর ওদের প্রাইস বেড়ে যায়, একটু ইন্টারনেটে চেক করে দেখবেন।
আবার উল্টো হচ্ছে, আমরা যদি কর্ন ডিমান্ড একটু এদিক ওদিক করি, তাহলে সে বাংলাদেশ হোক আর যেই হোক, তার যে চিকেনের দাম বেড়ে যাবে। তার কারণ চিকেন ফিড যেটা হয় সেটা কিন্তু কর্ন থেকে হয়। কেমন? তো এটা আমাদের একটা স্ট্র্যাটেজিক লিভারেজ অন গ্লোবাল ইকোনমি। আপনি আমেরিকার দেশে ওদের যে কৃষকের তার বিরাট জোর, সুতরাং আপনি যদি ওর ওপর কাউন্টার জোর দিতে পারেন, তাহলে আপনার ওপর সঙ্গেও কিন্তু দর কষাকষিতে সুবিধে হয়। এই গেল হচ্ছে আহ, আমাদের ইথানল ব্লেন্ডিং এর কথা। আমি এইখানে এটার টেকনিক্যালিটিস গুলো আমি এখানে ছেড়ে দিলাম। এবার আসছি দামের জায়গায়। সারা পৃথিবীতে একসময় আমেরিকা খুব কম দাম রাখতো, এখনো কম আছে, সেটার অন্য গল্প। কিন্তু আপনি যদি ইউকে দেখেন, যদি আপনি ইউরোপ দেখেন, তাহলে দেখবেন তেলের দাম বেশি। কেন তেলের দাম বেশি? এক্সেপ্ট লুক্সেমবার্গ। লুক্সেমবার্গ হচ্ছে ট্যাক্স হেভেন। তো তেলের দাম বেশি কেন? কারণ তেলের প্রচুর ট্যাক্স চাপানো হয়। আমাদের দেশেও চাপানো হয়েছে। চাপানোর ফলে কি হয়েছে? সরকারের কাছে টাকা পৌঁছয়, ট্যাক্স জিডিপি রেশিও যেটাকে আমরা বলি। আর সরকারের কাছে টাকা পৌঁছয় বলে সরকার এই জাতীয়, এই যে পশ্চিমবঙ্গের অন্নপূর্ণার ভান্ডার হোক আর নানান রকমের যে যে সুবিধে মানুষ পেয়ে যাচ্ছে, ঠিক বেঠিক যাই হোক, সেগুলো পাচ্ছে ইত্যাদি। আমাদের এখানে চায়ের দোকানের ভাষায় গভর্নমেন্ট, গভর্নমেন্ট কি করবে? গভর্নমেন্ট করছে। তো লেটস গেট ব্যাক টু ওয়ার ইট ইজ দি বেসিক ইভেন্ট। তো এভরিওয়ান চার্জেস। আমরা যে এই যে হাই ফুয়েল প্রাইস করেছি, তার বেনিফিট কি? আমরা অয়েল এফিসিয়েন্সির দিকে ঝুঁকেছি। সেজন্য ভারত পৃথিবীর স্মল কার প্রোডাকশন, লার্জেস্ট হাব অফ স্মল কার প্রোডাকশন। আমাদের গাড়ির মাইলেজ, এবং এখন দিন আসবে সামনে, আস্তে আস্তে আসছে, এসেছে অলরেডি, সবাই আমাদের দেখছে, আমাদেরটা রেপ্লিকেট করতে চাইছে এই মডেলটা। কারণ অন্যান্য যে গাড়িগুলো আমেরিকান, যেমন আমার মনে আছে একটা গাড়িতে চেপেছিলাম আমেরিকায়, নাম লিঙ্কন। সে 1 লিটার পেট্রোলে 2 কিলোমিটার যায়। এখন এটা আমরা করেছি। আমাদের এখানে গাড়ি ওন করে মিডল ক্লাস, এমনকি তারও নিচে অব্দি। মানে মিডলের যদি আমি 3টে লেয়ার করি, তাহলে আপার মিডল, মিডল এবং লোয়ার মিডল, তাহলে মিডল মিডল অব্দি 4 চাকা যায়, আর লোয়ার মিডলে 2 চাকা যায়, এমনকি লোয়ার ইনকাম অব্দি। তো আহ, আমরা আমরা আমাদের গাড়ির পেনিট্রেশন অনেক বেশি তুলনামূলকভাবে, আমি যদি সমস্ত ধরনের ভেহিকলগুলোকে নেই। আমেরিকার মতো না, ইউরোপের মতো না, আমি তার সঙ্গে তুলনা করছি না, কিন্তু অনেক বেশি এই সমস্ত যে সমস্ত দেশের নাম করছে এরা, সে তুলনায়। এবার আপনার দেখুন, পাম্প প্রাইস যদি দেখেন, তাহলে অবশ্যই পাকিস্তান বাংলাদেশে কম। ইনফ্যাক্ট ওপেক কান্ট্রি, মানে যারা অয়েল প্রডিউসিং কান্ট্রি, তাদের পর সব খুব, মানে যাদের সব থেকে কম দাম, তাদের মধ্যে পাকিস্তান আর বাংলাদেশ আছে। বাংলাদেশ ট্যাক্স জিডিপি রেশিওতে গোটা এশিয়া প্যাসিফিকে সব থেকে কম। 37টা কান্ট্রির সার্ভে হয়েছিল, এটা করেছে ওইসিডি। 37টা কান্ট্রির সার্ভিতে লোয়েস্ট হচ্ছে বাংলাদেশ ট্যাক্স জিডিপি। তো এইসব অর্থনীতি নিয়ে কথা বলে লাভ নেই। কিন্তু এখানে এরকম অর্থনীতি কেন হয়েছে? কারণ হচ্ছে এদের দেশগুলো অলিগার্করা চালায়। বাংলাদেশ, নেপালে একটা সাধারণ ভারতীয় গাড়ি ধরুন 4 লাখ টাকা দামের একটা গাড়ি, সেটার নেপালে দাম দাঁড়ায় প্রায় 15 লাখ টাকা, আর বাংলাদেশে দাম দাঁড়াবে 12-13 লাখ টাকা। তো এখানে 10 লাখ, এরা রিফারবিশড গাড়ি যেগুলো, মানে পুরনো সেকেন্ড হ্যান্ড গাড়ি যা চড়ে, সেগুলো 10 লাখ টাকার ওপরের দাম। মূলত যারা গাড়ি চড়ে, এখানে এখানে গাড়ি চড়তে হলে সুপার রিচ হতে হয়, নট রিচ আপার মিডল ক্লাস। আমার মনে হয় না ভারতীয় যদি যদি অ্যাভারেজ গাড়ির অ্যাভারেজ দাম যদি 20-30-এ গিয়ে দাঁড়ায়, ভারতের আপার মিডল ক্লাসের কমসে কম 50-60% গাড়ি চড়া ছেড়ে দেবে। কারণ ওই দামের গাড়ি কেউ এফোর্ড করে না। আমাদের 10, 12, 15-র মধ্যে আমরা খুব ভালো গাড়ি পেয়ে যাই। গাড়ি তো একটা মানে একটা আপনার ফাংশনালিটি, আপনার তো দেখে দরকার নেই ইঞ্জিনের হর্স পাওয়ার কত। এবার আসছি হচ্ছে, সুতরাং এই দেশগুলো এরকম। আপনি যারা যারা এই তেলের দাম নিয়ে কমপ্লেন করছে, তাহলে তাদেরকে যদি তেলের দাম কম করতে হয়, তাহলে ভারতের সোশ্যাল বেনিফিট গুলো ছেড়ে দিতে হবে প্রথমেই। হুম। ওটা দুটো একসঙ্গে চলতে পারে না। আর আরেকটা বলি, ইউরোপে সোশ্যাল বেনিফিট আছে, আরো অনেক দেশেই আছে,
তার মজার ব্যাপার আছে। ইউকে, এমনকি আমার এক বন্ধু আছে নিউজিল্যান্ডে, সেও একই কথা বলছিল। ইউকে, ফ্রান্স ইত্যাদি ইউরোপে আপনি কয়েকদিন আগেই একটা খবর হয়েছিল, ইউকের যেটা আছে ন্যাশনাল হেলথ সার্ভিস, এই এনএইচএস থেকে আপনি যদি একটা ডাক্তার দেখাবেন মনে করেন, ধরুন আপনার একটা সার্জারির দরকার, আপনাকে হয়তো 2-3 বছর ওয়েট করতে হবে। ইট ডাজন্ট ম্যাটার ওর মাঝখানে আপনি মরে গেলেন কিনা। একটা স্পেশালিস্ট দেখাতে গেলে বছর বছর অপেক্ষা করতে হয়। 6 মাস তো বহু মানে খুব নর্মাল, 6 মাস ওয়েটিং পিরিয়ড। তার মাঝে আপনার রোগ তিল থেকে বেড়ে তাল হয়ে গেল কিনা, নো ওয়ান বদার্স। আর আমার এখানে কিন্তু আপনি যে দামে গিয়ে প্রাইভেট হেলথ কেয়ার অব্দি নিয়ে নেন, ওই দাম মানে এই ইউরোপে আমেরিকায় প্রাইভেট হেলথ কেয়ার এফোর্ড করতে হলে আপনাকে বিলিয়নিয়ার হতে হবে, মিলিয়নিয়ার হতে হবে, তাছাড়া কেউ এফোর্ড করতে পারে না, এত কস্টলি। তো আমেরিকায় এখনো 50% লোক ইন্স্যুরেন্সের বাইরে থাকে। সো ইউ ক্যান ইম্যাজিন, আমার দেশে 60-70% লোক, 80% লোক ইন্স্যুরেন্সের আওতার ভেতর ঢুকে বসে আছে। সবসময় ভারতকে গাল দিয়ে লাভ নেই, আমরা দুর্দান্ত সব কাজ করছি। এবার ফেরত আসি তাহলে যে পেট্রোল ইথানল নিয়ে। এবার গোটা সমস্যাটাকে একটা ম্যাক্রো ইকোনমিক্যালি দেখা যাক। পেট্রোল হচ্ছে টোটাল অটো ফুয়েল ডিমান্ডের 30%, এবং সেটাও কমছে বিকজ অফ ইভি। এখন এই পরিস্থিতিতে এর 20% ইথানল আছে। এই হচ্ছে আমার, তাহলে আমার টোটাল যে অটো ফুয়েল মার্কেট, তার আমরা 30%টাকে নিয়ে আলোচনা করছি। এবং এই 30% যারা এফোর্ড করতে পারছে গাড়ি, রাইট? তাহলে ইট ইজ নট আ ম্যাটার অফ কমন পিপল, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই কমন পিপলের ভেতর এই যাদের কাছে যারা পেট্রোল কিনছে, তাদের সিংহভাগই হচ্ছে টু হুইলার্স। কেমন? এই টু হুইলার্সে আবার যা নতুন গাড়ি বিক্রি হচ্ছে সেটা, এবং আরো বড় বড় শহরগুলোতে বেশি বেশি করে হচ্ছে সেটা, যে ইভিস। সুতরাং তাহলে তারা এফেক্টেড হচ্ছে না। আপনি যদি দেখেন, দেখবেন গোটা জিনিসটার পেনিট্রেশন কিন্তু খুবই কম। মূল কাদের সমস্যাটা হয়েছে? সমস্যাটা হয়েছে, আর আরেকটা কথা, যারা বলছে যে তাদের গাড়ির মাইলেজ কমে গেছে, অবশ্যই কমতে পারে। আমি ডিসপিউট, তারা জানলো কি করে? রাস্তার, সব শহরে তো ভালো রাস্তা নেই। কলকাতা শহরে তো গ্যারান্টি দিয়ে বলছি, কলকাতা শহরে যে পরিমাণ লোয়ার গিয়ারে চালাতে হয়, তাতে গাড়ির মাইলেজ বাড়বে না তো কি, কমবে না তো কি হবে? আর এত গাড্ডা। তো ওই প্রসঙ্গ নিয়ে টানাটানি করে লাভ নেই। এখন এতে কাদের মূলত ঝামেলাটা হয়েছে? ঝামেলাটা হয়েছে কাদের? যারা দামি বিদেশি গাড়ি, বিশেষত বাইক, এই এই সো কল্ড জেনজি, এবং খুব দামি, মানে এরা আপ মার্কেট সব। তো তারা, যারা দামি বিদেশি গাড়ি ইম্পোর্ট করেছে, যে গাড়িগুলো হয়তো 100% মোটর স্পিরিটে লিঙ্কড আছে, ফিটেড আছে, টিউনড আছে, তাদের প্রবলেমটা সব থেকে বেশি হয়েছে। তাদের গাড়িতে কিন্তু সত্যিই অসুবিধে হবে, একটা নকিং হবে। তো তারা চেঁচাচ্ছে। এবার চেঁচানোর জন্য হাতিয়ার করা হচ্ছে বাকি সকলকে। এবার তাহলে এর থেকে রেমিডি কি? রেমিডি খুব সিম্পল। যেটা হচ্ছে যে এখানে সরকার গ্রেডেড ফুয়েল নিয়ে আসবে, আমার ধারণা কিছুদিনের মধ্যেই হবে, ইন্ডিকেশন যা পাচ্ছি। E10 ফুয়েল, E20 ফুয়েল, 100% মোটর স্পিরিট, এবং অবভিয়াসলি এই প্রাইসগুলোর, এখন যা প্রাইস আছে পেট্রোলের, তার থেকে E10 আর E20 100% মোটর স্পিরিট কস্টলিয়ার হবে, মানে দাম, বেশি দাম চাইবে। এবং তখন দেখবেন এত কথা সব থেমে যাবে, আর কেউ ওই দেখবেন এসে ওই মিলাওয়াই নিয়ে যাচ্ছে। আর আরেকটা কারণ, ওটা হাই অপরচুনিটি কস্ট আছে, আমি তো ট্যাক্স ছেড়ে দেবো না। শেষ করছি গোটা জিনিসটাকে, তাহলে এই ইথানল ব্লেন্ডিং দিয়ে ভারতের কি কি উপকার হয়েছে? এক, আগেই বলেছি, ফার্ম সেক্টর। বিহার পুরো ঘুরে গেছে। মাখানা আগেই ঢুকে গেছিল, তার যেটা সুপারফুড, এবং তারপরে ঢুকেছে ইথানল। এবং বিহারে খোঁজ নিয়ে দেখুন, আপনার আশেপাশে যেখানে গাড়ির চাকায় হাওয়া দিত, যারা যারা তেল দেয়, আপনি খোঁজ করলেই জানবেন, ওরা বলছে যে আমাদের কিন্তু রাজ্যে এখন হেভি ডিমান্ড। মূলত লাভটা আমাদের কোথায় হয়েছে? এটা ধরুন, যখন আপনি 20% অফ 30% করছেন, তাহলে হয়তো এটা মেরে কেটে কয়েক পার্সেন্টে এসে দাঁড়াচ্ছে অফ দি টোটাল ফুয়েল, যেটাকে আপনি রিপ্লেস করেছেন। যখনই আপনি একটা ফুয়েল ইম্পোর্টকে রিপ্লেস করলেন, তাহলে কি কি হলো? এক, আপনি বিদেশে গিয়ে যে টাকাটা দিয়ে আসতেন, ওই টাকাটা
সুগারে প্রচুর সাবসিডির গল্প আছে, ইথানল টিথানল নিয়ে সাবসিডির গল্প আছে। এই সাবসিডিটা কিন্তু চলে আসছে ওখান থেকে, তাহলে এই টাকাটা আমি বিদেশে দিয়ে আসতাম, সেই টাকাটাকে আমি ঢুকিয়ে দিয়েছি বিহারে, পিরিয়ড। সুতরাং আমার এখানে কিন্তু কোনো ইকোনমির কিন্তু কোনো লস নেই, ইকোনমির ভালো হলো, আমার টাকা আমার বাড়িতে ঢোকাতে সার্কুলেশন বেড়ে গেল। দ্বিতীয়ত হচ্ছে যে আমার যে ডলার ডিমান্ড ছিল সেটা কমে গেল। তৃতীয়ত হচ্ছে যুদ্ধের সময় আমার আসল সমস্যাটা কি, আসল সমস্যা হচ্ছে যুদ্ধের সময় এই গোটা জিনিসগুলো দরকার পড়বে, ভীষণ ইম্পর্ট্যান্ট হয়ে যাবে। তখন তো তেল আনতে পারছি না, কম আসছে, তখন এই ব্লেন্ডিং আমাকে বাঁচাবে। এ কারণে সরকার হড়বড় করে কেন করেছে, হড়বড় করে করেছে কারণ কোভিডের পর সে দেখতে পেয়েছে যুদ্ধ হবে, এবং যুদ্ধ আমরা একটা যুদ্ধ দেখে ফেলেছি 25-এ, যেটা যুদ্ধ না বলা হয়নি কিন্তু ছোট করে হলে অপারেশন সিন্দুর, এবং এটা আরো এই বঙ্গোপসাগর অঞ্চলটা অত্যন্ত গরম হয়ে উঠছে এবং এখানে একটা যুদ্ধ হবে। এই বাংলাদেশ টাংলাদেশ লাফালাফি এগুলো নিয়ে ভাবার কোনো দরকার নেই, বড় জিনিস এখানে তৈরি হচ্ছে, সেটা না হলেই ভালো। তো সুতরাং এটা গেল রিপ্লেসিং ডলার ডিমান্ড। আর এতে এবার কথা হচ্ছে, লাস্ট কথায় আসি, মিনিস্টারের ছেলে ব্যবসা করছে, তাতে আপনার হেভি গা জ্বালা করছে, আপনাকে ওই ব্যবসাটা করতে কে মানা করেছে? কোথাও কম দামে জমি পাওয়া যাচ্ছে, আপনি কেনেন না? কেনেন তো। আপনাদের প্রত্যেকের যারা আমার পডকাস্ট শোনেন, আমি আশা করি তারা প্রত্যেকেই আপার মিডল ক্লাস বা মূলত একটা বড় সংখ্যক, তাদের প্রত্যেকের দুটো করে ফ্ল্যাট। কেন? একটা থাকতে তো একটা বাড়ি লাগে, আরেকটা বাড়ি কেন ইনভেস্ট করেছিলেন? ইনভেস্ট করেছিলেন। এরকম বহু জিনিসে আপনারা করেন যখনই নিজের ধান্দাটা বুঝতে পারেন। তো ক্ষতি কি? করুন না, আপনিও গিয়ে সেই ব্যবসাটা করুন, আপনার তাতে গা জ্বালা করছে কেন? সে তো কোনো ক্ষতি করছে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং পডকাস্ট উইথ প্রতিম।